সরাসরি নয়, যুক্তরাষ্ট্র টিকা দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। অনেকে আশ্বাস দিলেও হাতে না পাওয়ার হতাশা পররাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে 24 ঘন্টায় 40 জনের মৃত্যু। করোনা পরিস্থিতি বিবেচনায় খুলনা বিভাগের 119 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও আপাতত বন্ধ ঢাকা 14 সহ 3টিতে। ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলের ভবনে অবৈধ সংযোগ দিয়ে কারাগারে কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। ক্যাসিনো কাণ্ডে এনুর উপরের 85 কোটি টাকার সম্পদের খোঁজ। এবং ঢাকা মেডিকেলে দালাল চক্রের দৌরাত্মে দিশেহারা রোগী ও স্বজন। জড়িত হাসপাতালের কর্মচারীরাও। র্যাবের অভিযানে 24 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাসদিন আসাদ। মজুদ না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের 44 জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এ অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে 14 লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন 4 মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেয়া যেতে পারে, তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুদ। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ফুরিয়ে গেছে মজুদ, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই এ কেন্দ্রে বন্ধ কোভিড টিকাদান। তবে আগে থেকে না জানানোর কারণে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিনে এসে টিকা প্রত্যাশীদের ফিরে যেতে হয় তিক্ততা সঙ্গী করে। এ কেন্দ্র থেকে প্রথম ডোজ নেওয়া প্রায় 4000 ব্যক্তির দ্বিতীয় ডোজ এখন অনিশ্চয়তায়। সেকেন্ড ডোজটা আমরা পাবো কি পাবো না, বা সেকেন্ড ডোজ কোনটা দেবে, এর সম্বন্ধে আসলে আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে থাকলাম। টিকা নাই সেটা তো আমাদের SMS করে জানাবে, বলবে যে টিকা নাই, পরবর্তী সময় আপনাদের মোবাইলে মেসেজ যাবে। সে একটা মেসেজ দেওয়া উচিত ছিল, কারণ আমরা অফিস রেখে আমরা একটা টাইম বের করে তো এখানে এসেছি। টিকা না থাকায় রাজধানীর 47 কেন্দ্রের 24টিরই এখন এমন চিত্র। আর দেশের 64 জেলার 43টিতেই বন্ধ রাখতে হচ্ছে টিকাদান। যে কেন্দ্রগুলোতে চলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া, সেগুলোতে ভিড় একেবারেই কম। সারা দেশে দৈনিক টিকাদান নেমে এসেছে 5000-এর ঘরে। আমরা কম করে শিডিউল দিচ্ছি, কারণ আমরা বেশি শিডিউল দিলে দেখা গেছে অনেকেই এসে নাও পেতে পারে। দেশে আসা অ্যাস্ট্রাজেনেকার 1 কোটি 3 লাখ টিকার মধ্যে এখন মজুদ 2.5 লাখেরও কম। অথচ এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় 16 লাখ। সরকার নানা প্রচেষ্টার কথা জানালেও জানা নেই কবে মিলবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন 4 মাসের ব্যবধানেও দেওয়া যাবে দ্বিতীয় ডোজ। আর এর মধ্যে পর্যাপ্ত টিকা নিশ্চিতে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। 4 মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। পৃথিবীর অনেকগুলো ডেভেলপ কান্ট্রিতে এটা আছে। বাংলাদেশে এই যে 15 বা 16 লক্ষ দ্বিতীয় ডোজ পেল না, তাদের কিন্তু এখনো 3 মাস অতিক্রান্ত হয়নি। টিকা বিষয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। উন্নত অনেক দেশের আগেই শুরু হয়েছিল বাংলাদেশের কোভিড টিকাদান কর্মসূচি। তবে আশা জাগিয়ে নেওয়া যাত্রার পরও টিকা কার্যক্রম হোঁচট খেল একক উৎস সেরাম ইনস্টিটিউট নির্ভরতার কারণে। তাই টিকা কূটনীতিতে নীতি নির্ধারকদের আগামী দিনে আরও কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক বন্ধু দেশ আশ্বাস দিলেও অ্যাস্ট্রাজেনেকা টিকা হাতে না আসায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি না পেলেও কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে দ্বিপাক্ষিক সহায়তা হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকা আসার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় সংকটে পড়ে দেশের প্রায় 15.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। অ্যাস্ট্রাজেনেকার এই টিকার খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশের উদ্বৃত্ত থাকা টিকা কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে সরকার, চালিয়েছে কূটনৈতিক তৎপরতাও। কিন্তু এখনো কোনো বন্ধু রাষ্ট্র থেকে আসেনি টিকা দেওয়ার প্রতিশ্রুতি। এদিকে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় পাশে রয়েছে দেশটি। দ্বিপাক্ষিকভাবে টিকা আসার বিষয়টি পাশ কাটিয়ে এই কূটনীতিক বলেন, আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্স থেকে বাংলাদেশ দ্রুতই টিকা পাবে। আপনারা দেখছেন বিশ্বজুড়ে সহায়তা
সহায়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন 10 মিলিয়ন কোভিড টিকা সহায়তা দিচ্ছেন। বাংলাদেশ অবশ্যই এর থেকে টিকা পাবে। আমি বলতে পারছি না কবে, তবে দ্রুতই এই টিকা বাংলাদেশ পাবে। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র থেকে 20 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে নিতে চাইলেও এই বিষয়ে নির্ধারিত হয়নি কোনো কিছুই। সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন। কবে দিবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেকা ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারে দিবেন তারা। সো উই আর হোপফুল। পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ধনী দেশ প্রয়োজন না থাকলেও 99.7% টিকা জড়ো করে রেখেছে, আর গরিব দেশের হাতে আছে 0.3%। 99.7% ভ্যাকসিন ধনিক দেশের হাতে আছে, আর গরিব দেশের হাতে মাত্র 0.3% ভ্যাকসিন। এই জন্য হাহাকার, কেউ পাইতেছেন, ওরা রেখে দিয়েছে। টিকা নিয়ে হাহাকার বন্ধ করতে কোভিড-19 টিকাকে সর্বজনীন পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আবারও দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ 24 ঘন্টায় মৃত 40 জনের 23 জনই এই অঞ্চলের। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে 16 জন ও খুলনা বিভাগে 7 জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় রাজশাহীর 9 জন ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন মারা গেছেন। 216টি নমুনা পরীক্ষায় 100 জনের করোনা শনাক্ত হয়েছে। 271টি শয্যা থাকলেও করোনা রোগী ভর্তি আছেন 290 জন। এছাড়া 20টি আইসিইউর মধ্যে 18টিতেই রোগী ভর্তি আছেন। আমাদের ইনফেকশন এবং অ্যাডমিশন এবং ডেথ সবকিছুই রাজশাহীতে বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি, এবং রাজশাহী এখন একটা হটস্পট। আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় আরও 4 জন মারা গেছেন। 95টি নমুনা পরীক্ষায় 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার প্রায় 53%। জেলায় সংক্রমণ রোধে লকডাউনের 6ষ্ঠ দিনেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। খুলনা মেডিকেলে মারা গেছেন আরও 3 জন। এর মধ্যে বাগেরহাটের 2 জন ও খুলনার 1 জন। 24 ঘন্টায় 279টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 71 জন। আক্রান্তের হার 24%। খুলনা মেডিকেলে রোগী ভর্তি রয়েছেন 130 জন। 55 জন আপনার রেড জোনে আছেন এবং 29 জন সাসপেক্টেড রোগী আছেন, এবং আমাদের এই ভর্তিকৃত 126 জন রোগীর মধ্যে 30 জন এইচডিউতে চিকিৎসাধীন আছেন এবং 12 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 184টি নমুনা পরীক্ষায় 62 জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন 2 জন। আশা করছি যে লকডাউন আমরা দিয়েছি, এটা যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ যদি সচেতন হয়, অর্থাৎ মানুষ যদি ঘরের ভিতরে থাকে, মাস্ক পরিধান করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে ঊর্ধ্বগতি করোনা ছিল, এটা ইনশাল্লাহ দ্রুতই কমে আসবে বলে আমি বিশ্বাস করি। ঠাকুরগাঁওয়ে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 2 জন। আক্রান্ত হয়েছেন 39 জন। করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি আছে 33 জন, এবং ইয়েলো জোনে যে 32 জন রোগী ভর্তি ছিল, তাদের মধ্যে থেকে আমরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছি যে আরো 3 জন, অর্থাৎ 36 হয়ে যাবে রেড জোনে কিছুক্ষণের মধ্যে। যশোরে করোনা আক্রান্তের হার ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় 346টি নমুনা পরীক্ষায় 200 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 58%। ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36.2%। 24 ঘন্টায় 58টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রামে করোনা শনাক্তের হার 32.26%, নোয়াখালীতে 21.1% ও ঝালকাঠিতে 23%। আহসানুল করিম, সময় সংবাদ। এ বিষয়ে জানাতে রাজশাহী মেডিকেলের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় আছেন মমতাজ বাপি। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। তাজনীন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের গল্পটা খুব করুণ। আমরা যেটি আসলে দেখছি দুপুরের পর থেকে, যে জরুরি বিভাগের পাশে কেউ অক্সিজেন নিয়ে রোগীকে নিয়ে বসে আছেন, কেউ অক্সিজেন সহকারেই বাইরে কোনো টেস্টের জন্য ছুটে যাচ্ছেন।
এই যে স্বজনদের ছুটোছুটি এবং ব্যস্ততা শুধুমাত্র কিন্তু এই করোনা রোগীকে কেন্দ্র করেই। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগেও যেখানে 232টি শয্যা ছিল সেটি কিন্তু বাড়িয়ে আরও বেশি করা হয়েছে, 250টিরও বেশি কিন্তু শয্যা সংখ্যা করা হয়েছে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি প্রত্যেক দিনই কিন্তু চাপ বাড়ছে। সকাল 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু ইতোমধ্যেই 12 জন নতুন রোগী এসেছেন, যদিও এর আগে থেকে আসলে 271টি শয্যায় কিন্তু আসলে প্রত্যেকেই আসলে ভর্তি রয়েছেন। এছাড়া 290 জন কিন্তু এখানে এখনও পর্যন্ত ভর্তি আছেন 71টি আসনের মধ্যে, অর্থাৎ অতিরিক্ত আগে থেকেই আছে। এছাড়া 20টি আইসিইউ এর মধ্যে 18টি কিন্তু পূর্ণ রয়েছে, অর্থাৎ রোগীর সংখ্যা কিন্তু আসলে কমছে না এবং প্রত্যেক দিন ছুটি নিয়ে চলে যাওয়া বা সুস্থ থাকার সংখ্যাটি কিন্তু আসলে খুবই কম, নগণ্য বলা যায়। এবং সেই দিক থেকে অন্য দিকে কিন্তু আসলে রোগীর চাপ প্রত্যেক দিন বাড়ছে। গেল 24 ঘন্টায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে 12 জন মারা গেছেন, যার মধ্যে পজিটিভই ছিলেন 7 জন এবং 5 জনের ছিল উপসর্গ। এর মধ্যে রাজশাহীর 9 জন এবং চাঁপাইনবাবগঞ্জের 3 জন। আমরা যেটি দেখছি তাজদিন, সেটি হচ্ছে গেল সপ্তাহ জুড়েই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা, চাঁপাইনবাবগঞ্জের রোগী নতুন ভর্তি হওয়ার সংখ্যা সেটি কিন্তু খানিকটা হলেও কমেছে, কিন্তু তার দ্বিগুণ হয়েছে কিন্তু রাজশাহীর, অর্থাৎ রাজশাহীতে সংক্রমণ বাড়ছে। এবং এটি আসলে কমানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদা দিচ্ছেন স্থানীয় চিকিৎসাবিদ যারা রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন। এই ছিল রাজশাহীর অবস্থা করোনার। আমরা শুনবো সাতক্ষীরায় করোনা কি পরিস্থিতি, সেখানে রয়েছেন সহকর্মী বাপি। আরো 2 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এবং প্রতিদিনই করোনা উপসর্গ করোনা সংক্রমণ ধরা পড়তেছে 50-60 এমনকি 100 জনেরও প্রতিদিন করোনা পজিটিভ রিপোর্ট আসছে। এই ভয়াবহতার মধ্য দিয়েই আগামীকাল লকডাউন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজ জরুরি সভা ডেকে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে যে এই লকডাউন আরো 1 সপ্তাহ বাড়ানো হলো এবং একই সাথে এই সাতক্ষীরার যে ইউপি নির্বাচন ছিল, এই ইউপি নির্বাচনও স্থগিত হয়ে গেছে শুধু এই করোনা ভয়াবহতার কারণেই। এই অবস্থায় যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে না চলি এবং মুখে মাস্ক না পরি, তাহলে যে এই সংক্রমণ আরো বৃদ্ধি পাবে, এটাই বারবার প্রশাসন স্থানীয় জনগণকে জানানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরও জনগণ মাঠে আসতে কমছে না, তাদেরকে ঘরে রাখা যাচ্ছে না। এই নিয়েই প্রশাসনের সাথে জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। যদিও আজকে জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে কঠোর অবস্থানে যাবে প্রশাসন, এই লকডাউনকে ফলপ্রসূ করতে এবং এই করোনা সংক্রমণ প্রতিরোধ করতে এই আরো বেশি কঠোর হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। এই ছিল সাতক্ষীরার করোনা পরিস্থিতির সর্বশেষ রিপোর্ট। নাজনীন। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ বাপি, এবং তার আগে রাজশাহী মেডিকেলের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মুষ্টিমেয় মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম আজ বদনামের মুখোমুখি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ইসলামের। তিনি জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সম্প্রদায়কে রক্ষায় সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে 50টি মডেল মসজিদ উদ্বোধন করে কথা বলেন তিনি। খুলনা থেকে সালাউদ্দিন লিয়ার ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। মসজিদ প্রচলিত অর্থে মুসলিমদের নামাজ আদায় ও ইবাদতের স্থান। যদিও ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার বাইরেও মসজিদ পায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা। বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত ও পরামর্শ গ্রহণ করা হতো এই মসজিদ থেকেই। মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আবারও ফিরছে পুরনো রূপে, ঐতিহ্যে। যদিও গঠনগত দিক ও নান্দনিকতায় যেন সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া, যেখানে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধী মুসল্লিদের জন্য থাকছে আলাদা টয়লেট, অজু ও নামাজের জায়গা। অটিজম কর্নার, ইসলামী গবেষণা কেন্দ্র সহ ইসলাম ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপযোগী বহুমাত্রিক কার্যক্রম।
দেশব্যাপী আধুনিক মসজিদ নির্মাণের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই একযোগে দেশে চালু হলো 50টি মডেল মসজিদ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাকর্মযজ্ঞের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের মূল্যবোধ সমন্বিত রাখতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়। ধর্মের নামে কিছু মানুষ ইসলামের দুর্নাম করছে, জঙ্গিবাদেও মানুষ মরছে। যুব সম্প্রদায়কে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মোট 560টি মসজিদ নির্মাণ করা হবে। 8,722 কোটি টাকা ব্যয়ে 3টি ক্যাটাগরিতে নির্মাণ করা হচ্ছে এসব মসজিদ। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে 4তলা মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি এবং উপজেলা ও উপকূলীয় পর্যায়ে 3তলা মসজিদে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সারা দেশে নির্মিত এমন মডেল মসজিদ যেন এক একটি আলোকবর্তিকা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলো রুখে দিবে কুসংস্কার, অজ্ঞতা, সহায়তা করবে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। এদিকে এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এ ধরনের ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলো জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। ইসলামকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ক্ষেত্রে মসজিদগুলো সহায়ক হবে বলে মনে করেন মুসল্লিরা। সিলেট থেকে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শান্তির ধর্ম ইসলামকে সঠিক পথে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সহ দেশে 50টি মসজিদের উদ্বোধন করেন তিনি। এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এখানে আমাদের যে নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন, এটা আল্লাহর দরবারে একটা বড় একটা হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামকে বিকৃত আর গোষ্ঠীগত করার হাত থেকে রক্ষা করবে এই মসজিদ, এমনটা মনে করছেন মুসল্লিরা। এখানে কোনো প্রভাব কাজে লাগবে না। ইমাম সাহেব মন খুলে ইসলামের মূলধারার কথাগুলো বলতে পারবে। প্রকৃত ইসলামের যে আদর্শ সেটা লালন করার একটা সুযোগ হয়েছে। ইসলামের অপব্যাখ্যা বন্ধের পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলে এই মসজিদ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। এখান থেকে যত প্রকার সামাজিক ব্যাধি আছে তার বিরুদ্ধে এখানে প্রচার চালানো হবে। সামাজিক অপরাধের বিরুদ্ধে যে সরকারের অবস্থান, ইসলামের অবস্থান, সেই বিষয়গুলো আমরা প্রচার করতে পারব। দেশি বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল সহ অন্যান্য সুবিধাও থাকছে এই মসজিদে। ইসলামকে নিয়ে যে সমস্ত দল এবং উপদল কিংবা গোষ্ঠী বিভিন্নভাবে ব্যবসা করার পায়তারা করে, তাদের বিরুদ্ধে এই মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র একটি সোচ্চার ভূমিকা রাখবে বলে মনে করছেন মুসল্লিরা। সিলেটের দক্ষিণ সুরমা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। করোনা সংক্রমণ বাড়ায় 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 14, কুমিল্লা 5, সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে দিলেও নির্ধারিত সময়ে হবে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। তবে এই নির্বাচনের প্রভাবে সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সে দায় কে নেবে, এমন প্রশ্নের জবাব দেননি কমিশন সচিব। 9.81 সংক্রমণের বোঝা মাথায় নিয়েই 2রা জুন 371টি ইউনিয়ন পরিষদ, 11টি পৌরসভার নির্বাচন ও 4টি সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। এরপরেই দেশজুড়ে প্রকট হয় করোনা সংক্রমণ। বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে বাড়তে থাকে করোনা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্থানীয়ভাবে লকডাউন হয় বেশ কয়েকটি জেলা।
এমন অবস্থায় নির্বাচনী এলাকা লকডাউনের আওতায় না আনতে মন্ত্রিপরিষদকে চিঠি দেয় নির্বাচন কমিশন। উল্টো আইডিসিআর কমিশনকে নির্বাচন বন্ধের সুপারিশ করে। অনুরোধ আসে খুলনা বিভাগের প্রশাসন থেকেও। অবশেষে বোধোদয় হয় কমিশনের। বৃহস্পতিবার ইসি সভায় সিদ্ধান্ত হয় 21 জুন তারিখে নির্বাচনের জন্য নির্ধারিত 367টি ইউনিয়ন পরিষদের মধ্যে 163টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। যেহেতু খুলনা বিভাগে করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এজন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন হবে নির্ধারিত সময়ে, তবে পেছানো হয়েছে সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচন। এছাড়া 9টি পৌরসভা করোনার উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকা হওয়ায় তা স্থগিত করা হয়। বরিশাল বিভাগের যতগুলো ইউনিয়ন পরিষদে 21 জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো হবে। খাতকে 2টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংক্রমণের কোন হারের ভিত্তিতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করা হয়নি। তেমনি আসছে নির্বাচনের প্রভাবে করোনা সংক্রমণের হার বাড়লে তার দায় কমিশন নেবে কিনা এমন প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন ইসি সচিব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন দলের নেতারা সীমাহীন লুটপাট চালাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে চলতে থাকলে এক সময় দেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিদেশে অর্থ পাচার এমন ভয়াবহ পর্যায়ে চলে গেছে যে এখন সরকারের লোকজনই এ নিয়ে কথা বলতে শুরু করেছে। ডাক্তারদের টাকা দেওয়ার বেলা চুরি, নার্সদের টাকা দেওয়ার বেলা চুরি, আইসিইউ বেডের চুরি, সবখানে চুরি, শেষ পর্যন্ত হাসপাতাল চুরি। একটা হাসপাতাল নাই, উদাও হয়ে গেল। আবার নতুন করে হাসপাতালকে তৈরি করবে, আবার ওখানে চুরি করবে, আবার কমিশন করবে, আর ওই টাকা পাঠাবে এখন কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ড, বিভিন্ন দেশে। আমার কথা না, আপনারাই এখন বলতে শুরু করেছেন পার্লামেন্টে, বিভিন্ন জায়গায়, পত্রিকার প্রথম পেজে পেজে এখন যে এই যে অর্থ পাচার হচ্ছে এটা ভয়াবহ। এদের হাতে দেশ যদি বেশি দিন থাকে, এই দেশের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন পালনকারী দল বিএনপি। আজ এক ভিডিও বার্তায় তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতি অদৃশ্য শত্রু। গণতন্ত্রের বুলি মুখে নিয়ে তারা সাম্প্রদায়িক অপশক্তি লালন পালনকারী, যাদের ক্ষমতা লিপসার কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগকে তাদের জন্মলগ্ন থেকে শত্রু মনে করে আসছে। শত্রু মনে করে বলেই ৭৫-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার নীল নকশায় তারা জড়িত এবং এর বেনিফিশিয়ারি। শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিদায়ে সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তারা। আগামী ১৪ জুন পরবর্তী ৪ বছরের জন্য তার স্থলাভিষিক্ত হচ্ছেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হাসিবুর রশিদ। এরই মধ্যে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। রতন সরকারের রিপোর্ট। স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়টিকে সেন্টার ফর এক্সিলেন্সে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ১৪ জুন চতুর্থ ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নানা বিতর্কিত কর্মকাণ্ড আর মন্তব্য করে আলোচিত সমালোচিত হন তিনি। গত ৪ বছরে তার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের চৌহদ্দি ছাড়িয়ে। এই বিশ্ববিদ্যালয়ে তার যে সিন্ডিকেট ছিল, সবাই মিলে গত ৪ বছরে এই বিশ্ববিদ্যালয়টিকে একটি ধ্বংসের
স্তূপে পরিণত করেছে। অবকাঠামোগত যে বিশৃঙ্খলা তৈরি করেছেন আগের উপাচার্য, আমরা মনে করি নবনিযুক্ত উপাচার্য আগের সে সমস্ত বিষয় খতিয়ে দেখে সেসবেরও ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 4 বছর মেয়াদে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে চাল কেনা পর্যন্ত দুর্নীতির অভিযোগ ওঠে। নিজের মাকে নিয়োগ বোর্ডের সদস্য করা, মুক্তিযুদ্ধের স্মারক ও বঙ্গবন্ধুর মুরাল তৈরিতে দুর্নীতি সহ শতাধিক প্রকল্পের দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে 750 পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে ভিসি বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো। আমাদের অনেক ক্ষোভ আছে তার প্রতি, তিনি যে কাজগুলো করে গেছেন আমরা মোটেও এগুলোতে সন্তুষ্ট না। প্রত্যেকটা ছাত্রের যেন সেশন জট মুক্ত করা সম্ভব এবং ছাত্র বান্ধব হয়ে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা। তবে তার বিরুদ্ধে সব অভিযোগ ছাপিয়ে ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতির ইস্যুটি হয়ে ওঠে ছাত্র শিক্ষকদের মূল আন্দোলনের উপলক্ষ। এখন প্রত্যাশা আমাদের দেখার বিষয় যে এই বিশ্ববিদ্যালয়টি অগ্রযাত্রার সামনে শুভকর না অশুভকর। এমন পরিস্থিতিতে কলিমুল্লার মেয়াদ শেষে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক হাসিবুর রশিদ। আমি সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ে আগানোর চেষ্টা করবো আর কি, আর ছাত্রদের যে সেশন জাম আছে এগুলো আমি দূর করার চেষ্টা করবো আর কি। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সহ ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ তদন্ত করে দুর্নীতির সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2টি তদন্ত কমিটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয় দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। সারা দেশে 24 ঘন্টায় 40 জনের মৃত্যু। করোনা পরিস্থিতি বিবেচনায় খুলনা বিভাগের 163 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও আপাতত বন্ধ ঢাকা 14 সহ 3টিতে। এবং ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।